আজকে ইরানের রাষ্ট্রদূত সংবাদ সম্মেলনে বিশেষ করে তিনি যেটি বলছিলেন যে তারা কারো কাছে লজিস্টিক সাপোর্ট চান না, তাদের কাছে যথেষ্ট সাপোর্ট রয়েছে, যথেষ্ট মজুদ আছে, তারা কেবল মুসলিম দেশগুলোর সহমর্মিতা চান। এদিক থেকে কি মুসলিম দেশগুলোর সহমর্মিতা তারা পাচ্ছেন না নাকি পাচ্ছেন না? আমরা দেখছি মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশেই তাদের আমেরিকার যে ঘাঁটি সেখানে হামলা চালিয়েছে, ফলে একদিকে হামলা চালিয়ে কতটা আসলে সহমর্মিতা আশা করা যায়? চমৎকার প্রশ্ন, আপনাকে ধন্যবাদ এবং দর্শকদেরকেও স্বাগত জানাচ্ছি আলোচনায়। বিষয়টা হলো যে আপনি দেখেন মুসলমানদের মধ্যে তো ধর্মীয় গ্রুপ সেক্টর আছে একটা, এবং মধ্যপ্রাচ্যতে কিন্তু এই সেক্টর বিশেষ করে মধ্য এশিয়ায় এটা কিন্তু খুব সিরিয়াস অনেকটা। আমাদের এখানে এখন এটা এত বেশি না, কিন্তু অন্যান্য অনেক জায়গায় বিশেষ করে মধ্যপ্রাচ্যে প্রধানত রিজনাল পাওয়ার, আঞ্চলিক শক্তি হওয়ার কেন্দ্রকে মানে এটাকে সেন্টার করেই কিন্তু মূলত লড়াইটা হয়। তো সেই জায়গা থেকে আপনি যে কারণে ইরান বিভিন্ন জায়গায় আক্রমণ করেছে, সে একইভাবে অনেকে অনুমান করছে বা বলা হচ্ছে বা ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের কোনো কোনো শক্তি এই মানে আক্রমণের সাথে আছে। তো প্রথম কথা হলো যে আক্রমণটা তো হয়েছে যেহেতু তারা আকাশ ব্যবহার করতে দিয়েছে, সেটিও তো এক ধরনের সহায়তা। আর আক্রমণটা তো হয়েছে একটা সার্বভৌম রাষ্ট্রের বিপরীতে। সো এটা তো আপনাকে আন্তর্জাতিক আইনের আকারে বিচার করতে হবে, জাতিসংঘের সনদের আকারে বিচার করতে হবে। তো সেই জায়গা থেকে তো আমরা আসলে দীর্ঘদিন যাবতই কিন্তু জাতিসংঘের এই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আসছি। এটা কিন্তু শুধু ইরানের ক্ষেত্রেই প্রশ্ন উত্থাপন করলে হবে না। রাশিয়া যখন ক্রিমিয়া দখল করে, রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করে, এবার ক্রিমিয়া দখলে 2014 সালে, সে তখনও কিন্তু এটা হয়েছে। আবার এর আগে আপনি যান 2001 সালে আফগানিস্তানে, এর আগে আপনি আরও আগে যান 91 সালে ইরাকে। ধারাবাহিকভাবে 1991 সালের পরে কিন্তু গত প্রায় 3টা দশক ধরে বা 3.5 দশক ধরে ধরেন আপনি, পৃথিবীর সর্বত্রই কিন্তু যে পারছে সেভাবেই, ইভেন আফ্রিকাতেও কিন্তু রিজনাল পাওয়ারগুলো এই কাজ করেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, চাঁদের মানে প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসছে বা এই ধরনের মানে প্রধানমন্ত্রী ধরে নিয়ে আসছে, এই ধরনের কাজ করেছে ওনারা। তো এই কারণেই বলা হচ্ছে যে আন্তর্জাতিক আইনটা কিন্তু জাতিসংঘ কার্যকর করতে পারেনি, যার ফলে এখন আমরা বলছি ইরানি সত্যি এটা আন্তর্জাতিক আইনটা কি ঠিকমতো বাস্তবায়ন হলো, কিন্তু এই বাস্তবায়ন যে হচ্ছে না, এটা তো 3 দশকের অভিজ্ঞতা, প্রায় 3.5 দশকের অভিজ্ঞতা, এটা একটা বিষয়। তো সেই জায়গা থেকে প্রত্যেকে নিজের স্বার্থ দেখবে। আন্তর্জাতিক ব্যবস্থায় তো এখন সবাই স্বার্থ দেখছে, আগেও দেখছে, এখন আইন লঙ্ঘন করে স্বার্থ দেখছে। তো সেই জায়গায় আপনার মধ্যপ্রাচ্যের দেশগুলো, একটা হলো ধর্মীয় বিভেদ, দ্বিতীয়ত হলো তার যে রাজনৈতিক স্বার্থ, আমেরিকার সাথে থাকলে কি, না থাকলে কি লাভ, ইরানের উত্থান হলে কি লাভ হবে, ইরানের পতন হলে কি লাভ হবে, এই হিসাব নিকাশগুলো তো ওরা করবে। তৃতীয় কথাটা হলো যে আপনি ইরানও বলেন আবার মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো বলেন, সবার ক্ষেত্রে কিন্তু ডেমোক্রেসির ডিফিসিট আছে, ঘাটতি মারাত্মক। তো এখন ইরানেও কিন্তু এই একটা সিস্টেম চলছে ঠিক, কিন্তু মানে ডেমোক্রেসির যে বিস্তৃতি সেটা কিন্তু ইরানে সেভাবে নাই, বা অন্যদের ক্ষেত্রে সেই সুযোগটা নাই। তো সে কারণে অনেক সময় আপনি যে প্রিন্সিপালের কারণে যুক্তরাষ্ট্র মুসলিম রাষ্ট্রগুলোকে প্রায়ই আপনার আঘাত করতে চায় বা করে নিশানা করে, তখন কিন্তু মূলত কর্তৃত্ব বা স্বৈরতন্ত্র এইসব বিষয়গুলোকে ফোকাস করে। আপনি লিবিয়ার ক্ষেত্রে যে অবস্থা দেখবেন, ইরাকের ক্ষেত্রে যে অবস্থা দেখবেন, সিরিয়ার ক্ষেত্রে যে অবস্থা দেখবেন, এবং কাছাকাছি অবস্থাও কিন্তু ইরানের ক্ষেত্রে উপস্থাপন করা হচ্ছে। সাথে ইরান কিন্তু যুক্ত হচ্ছে ইসরায়েল এবং অন্যান্য ভূকৌশলগত ব্যাপারগুলো। সব কিছু মিলিয়ে এই সমর্থনটা পাওয়ার জন্য একটা ঐতিহাসিক সম্পর্ক থাকা দরকার ছিল ইরানের সাথে। মধ্যপ্রাচ্যের দেশগুলো বা মুসলিম দেশগুলোর সেই ঐতিহাসিক সম্পর্ক নাই। পাশাপাশি আর একটা মিনিটে বলি, ইভেন ইরানের সাথে কিন্তু অনেক ভারতের সম্পর্ক অনেক গভীর, এবং ভারত কিন্তু ইরানের পাশে নাই, কিন্তু ভারতের সাথে অনেক মুসলিম দেশের তুলনায় ইরানের সম্পর্ক অনেক গভীর ছিল, এবং অনেক সময়ই দেখা গেছে যে পাকিস্তান ইস্যুতে, কাশ্মীর ইস্যুতে ভারতের সহায়তা করছে। সো আপনি এই আশা তো ইরান করতে পারে না, কারণ ইরানও জিওপলিটিক্সটা করেছে। সো কিভাবে সেই কাজটা করে।